ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাইছি, ট্রান্সমিশন লাইন প্যারামিটার্স। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারের আন্ডারে যে অংশগুলো রয়েছে সেটা হলো ট্রান্সমিশন লাইনে যে মূল প্যারামিটারগুলো থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, এগুলোর যে ফর্মুলা এবং তার ডেরিভেশন, তার নিউমেরিক্যাল প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু প্রথম দিকে রয়েছে। যদিও ডেরিভেশনের ডিটেলসটা তোমাদের সিলেবাসে নেই, শুধু ফর্মুলাগুলো জানার কথা বলা আছে এবং সেখান থেকে কোনো নিউমেরিক্যাল প্রবলেমও দেওয়ার কথা বলা নেই। এই কারণে আমি এই পোর্শনটা শেষে পড়াতে চাইছি, যেহেতু এই পোর্শনটা পরীক্ষার প্রয়োজনে ততটা গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আমি এটাকে লাস্টে পড়াবো। এবং আমি শুধু সিলেবাস কেন্দ্রিক পড়াবো না, আমি একদম ডেপথে গিয়ে কিভাবে ডিরাইভ করা যায়, কিভাবে একটা সিঙ্গেল ফেজ লাইনের ইন্ডাক্টেন্স বার করা যায়, ক্যাপাসিটেন্স বার করা যায়, বা আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে ইন্ডাক্টেন্স ক্যাপাসিটেন্স কি হয়, বিভিন্ন ধরনের ডিসপোজিশন, যেমন ধরো কন্ডাক্টরগুলো যদি হরাইজন্টালি থাকে তাহলে ইন্ডাক্টেন্স ক্যালকুলেশন কেমন হবে, যদি একটা ট্রায়াঙ্গেলের শেপে কন্ডাক্টরগুলো থাকে তিনটে ফেজে তাহলে সেখানে ইন্ডাক্টেন্স ক্যালকুলেশন কিভাবে হবে, ডাবল সার্কিট লাইনের ইন্ডাক্টেন্স কিভাবে ক্যালকুলেট করে, ক্যাপাসিটেন্স কিভাবে ক্যালকুলেট করে, এই জায়গাগুলো আমি ডেপথে গিয়ে পড়াবো এবং সেটা আমি একদম সিলেবাসের শেষে গিয়ে পড়াবো। মানে এখন আমি এর মধ্যে যেতে চাইছি। তাহলে একদম প্রথমে তোমাদের রয়েছে যে ডিটারমিনেশন অফ আর এল এন্ড সি। নেক্সট যেটা রয়েছে এটা অলরেডি আমি কিছুটা তোমাদের পড়িয়েছি, স্কিন ইফেক্ট। এর সঙ্গে আরো দুটো অ্যাডিশনাল ইফেক্ট আছে যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। একটা হলো প্রক্সিমিটি ইফেক্ট আর একটা হলো ফেরান্টি ইফেক্ট। এই দুটোই কিন্তু ট্রান্সমিশন লাইনের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো ইফেক্ট। আর লাস্টে আছে ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর, যেটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি এর আগের চ্যাপ্টারে। ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর and its necessity, মানে কেন পড়া হয়, প্রয়োজনীয়। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা মূলত এই পোর্শনটা আমরা শেষে পড়বো, এখন পড়বো না। আর এই পোর্শনটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। তাহলে এখন আমরা মূলত পড়তে চাইছি এই জায়গাটা, এই মাঝের অংশটা। স্কিন ইফেক্ট সম্বন্ধে তোমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া আছে অলরেডি, সেখান থেকেই আমি শুরু করতে চাইছি। এটা একটা খুব সহজ একটা ইফেক্ট। মূলত এটা দেখা যায় এসি লাইনের ক্ষেত্রে, অর্থাৎ এসি ট্রান্সমিশন লাইনে বা ডিস্ট্রিবিউশন লাইনে, যেখানে এসি ফ্লো করে অ্যাকচুয়ালি, সেখানে কারেন্টের একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে কারেন্টটা পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইউনিফর্মলি পাস না করে শুধুমাত্র তারের স্কিন দিয়ে যাওয়ার চেষ্টা করে। তারের একটা খুব ক্ষুদ্র অংশ, তারের যে উপরের লেয়ার, সেই দিকে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ তারের মাঝখান দিয়ে প্র্যাকটিক্যালি কারেন্ট খুব কম যায় বা যায়নি। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা এসি লাইনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু ডিসি লাইনে দেখা যায় না। ডিসি লাইনে কিন্তু তারের সর্বত্র ইউনিফর্মলি কারেন্ট ডিস্ট্রিবিউশন থাকে। এই যে স্কিন দিয়ে যাওয়ার প্রবণতা এসি লাইনের ক্ষেত্রে কারেন্টের, এই ঘটনাটাকে বলা হয় স্কিন ইফেক্ট। এখন এই জানতে হবে যে স্কিন ইফেক্টটা হয় কেন। একটা জায়গাতে কারেন্ট যাচ্ছে না মানে তোমার কমন সেন্স কি করবে যে সেখানে নিশ্চয়ই বাধাটা অনেক বেশি পাচ্ছে, যার ফলে সেই পাথটাকে কারেন্ট অ্যাভয়েড করছে। তাহলে আইদার সেখানে রেজিস্ট্যান্স খুব বেড়ে গেছে অথবা রিঅ্যাক্ট্যান্স খুব বেড়ে গেছে। এই দুটোই তো লাইনে এসি কারেন্টের বাধা, আইদার রেজিস্ট্যান্স অথবা রিঅ্যাক্ট্যান্স। মানে অ্যাজ এ হোল যদি আমি বলি ইম্পিডেন্স, সেটা নিশ্চয়ই ওই লাইনে মানে সেই পোর্শনটাতে বেশি, যার ফলে ওই পোর্শনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না। তাহলে কারেন্ট কোন জায়গায় যাচ্ছে আর কোন জায়গায় যাচ্ছে না এটা নির্ধারিত হবে কিন্তু একটা প্যারামিটারের উপর বেস করে, সেটা হচ্ছে কারেন্টের এগেইনস্টে বাধা কতখানি। সেই বাধাটা রেজিস্ট্যান্স দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারো বা রিঅ্যাক্ট্যান্স দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো, যেটা হোক। তাহলে যেখানে কারেন্ট কম যাচ্ছে সেখানে রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স বেশি আছে, আর যেখানে কারেন্ট নর্মালি যাচ্ছে বা যেতে চাইছে সেখানে রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স তুলনামূলকভাবে কম আছে, এইটা আমরা বলতে পারি। তাহলে তারের মাঝখান দিয়ে যখন কারেন্ট যেতে চাইছে না, তাহলে নিশ্চয়ই সেই জায়গাটাতে রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স কিছুটা বেশি আছে।
সেইটা বুঝতে গেলে তোমাকে জানতে হবে যে কারেন্টের সঙ্গে ফ্লাক্সের যে যাওয়ার সম্পর্ক সেটা কেমন। মানে একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, ধরো এর একটা তার, সেই তারের মধ্য দিয়ে কারেন্ট পাস করছে, তাহলে তার চারধারে তো ফ্লাক্স তৈরি হবে। তার মানে একটা তারে যে কারেন্ট গেলে তার চারধারে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই কথাটা কে বলেছিল, প্রথম কোন বিজ্ঞানী এই কথাটা আলোকপাত করেছিল তোমরা জানো? এটা বলেছিলেন বিজ্ঞানী ওরস্টেড, নাম শুনেছো নিশ্চয়ই। বিজ্ঞানী ওরস্টেড লক্ষ্য করেছিলেন যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই, সেই কারেন্টটা হতে পারে এসি কারেন্ট বা ডিসি কারেন্ট, যাই হোক, তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের যে নেচার, সেটা অল্টারনেটিং ফিল্ড হবে না ডাইরেক্ট ফিল্ড হবে, সেটা ডিপেন্ড করছে ওই কারেন্টের নেচারটার উপর। তাহলে কারেন্টটা যদি সাইনোসয়েডাল কারেন্ট হয়, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটাও একটা সাইনোসয়েডাল ম্যাগনেটিক ফিল্ড হবে, মানে তার নেচারটা অল্টারনেটিং নেচারের হবে। তাহলে কারেন্টের নেচারই ম্যাগনেটিক ফিল্ডের নেচারটাকে ঠিক করে। যাই হোক, নেচার নিয়ে আমাদের এখানে কোনো বিষয় নেই। আমাদের মূল বিষয় হচ্ছে যে কারেন্টের ডিরেকশন আর ফ্লাক্সের ডিরেকশন কি হবে। ফ্লাক্সের ডিরেকশনটা কিন্তু হবে এই কন্ডাক্টরটাকে ঘিরে, অর্থাৎ এই প্লেনে। তার মানে কন্ডাক্টরের যে মধ্যে দিয়ে কারেন্টের যে যাওয়ার পাথ, যে ডিরেকশন, তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে থাকবে ফ্লাক্স। অর্থাৎ এই রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়েও তুমি ব্যাপারটাকে বুঝতে পারো যে ইফ দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট, দিস উইল বি দ্য ডিরেকশন অফ ফ্লাক্স। তার মানে বুঝতে পারছো এই লাইন, এই প্লেনটার সঙ্গে এই প্লেনটা কি পারপেন্ডিকুলার, একজন আরেকজনের সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে কারেন্ট যে প্লেনে আছে আর ফ্লাক্স যে প্লেনে আছে সেটা কিন্তু পারপেন্ডিকুলার। অর্থাৎ এটাকে যদি ধরো এই প্লেনটাকে যদি আমরা একটা কন্ডাক্টর বলে মনে করি, তাহলে এইদিকে ধরো কারেন্ট যাচ্ছে, তাহলে ফ্লাক্সটা কিন্তু এই আমার হাতের তালু যেটা, এই প্লেনে ফ্লাক্সটা থাকে। তাহলে ফ্লাক্সের প্লেন আর কারেন্টের প্লেন নিশ্চয়ই বুঝতে পারছো। এখন কারেন্টটাকে এই যে একটা মোটা কন্ডাক্টর আমি এঁকেছি, এই কন্ডাক্টরটাকে তুমি অনেকগুলো সরু সরু কন্ডাক্টরের সমষ্টি বলে মনে করতে পারো। মনে করতে পারো যে এই মোটা কন্ডাক্টরটা এতটা মোটা নয়, আসলে এটা একটা ইট ইজ এ সামেশন অফ এ নাম্বার অফ স্মল ডায়ামিটার কন্ডাক্টরস। তার মানে খুব ন্যারো কিছু সরু সরু কন্ডাক্টর নিয়ে এই মোটা কন্ডাক্টরটা তৈরি হয়েছে। এবং ওই প্রত্যেকটা সরু কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা তুমি মনে করো। তাহলে একদম মাঝখান দিয়ে যে তারটা গেছে, যে সরু তারটা গেছে, তাকে ঘিরে যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা মূলত সেই কন্ডাক্টরটাকে কেন্দ্র করে ঘুরছে। ধরো এখানে এই যে সরু কন্ডাক্টরটা, তাকে ঘিরে একটা ফ্লাক্স তৈরি হয়েছে। আবার একদম স্কিন দিয়ে যে কন্ডাক্টরটা গেছে, তাকে ঘিরে যে ফ্লাক্সটা তৈরি হয়েছে, সেটা তো পুরো কন্ডাক্টরকে ঘিরে এরকম ভাবে তৈরি হয়েছে। তার মানে তুমি যদি বিচার করে দেখো যে একদম মাঝখানে যে কন্ডাক্টরটা আছে, তাকে ঘিরেই কিন্তু সমস্ত ফ্লাক্স লাইনগুলো আছে। সেটা একদম বাইরেরটাই বলো, বা তার ভিতরের অংশটাই বলো, বা তার ভিতরের অংশটাই বলো, বা তার ভিতরেরটাই বলো, এরকম সমস্ত ফ্লাক্স লাইন যদি আমরা আঁকি মানে প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য, তাহলে দেখা যাবে যে সব ফ্লাক্স লাইনগুলো কিন্তু ওই মাঝের কন্ডাক্টরটাকে ঘিরে হয়েছে। সে বাইরেরটাই আগলেও তাই, ভেতরের আগলেও তাই। কিন্তু এরা সবাই কিন্তু এই স্কিনের কন্ডাক্টরটাকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে এই ফ্লাক্স লাইনগুলোর সেন্টারটা কিন্তু এই স্কিনে নেই, রয়েছে মাঝখানে। তাহলে ফ্লাক্স লিঙ্কেজটা কোনখানে বেশি হচ্ছে, মাঝখানে নাকি বাইরে? তাহলে মোটা কন্ডাক্টরের উপরের অংশটাতে ফ্লাক্স লিঙ্কেজ বেশি, না একদম মাঝখানে ফ্লাক্স লিঙ্কেজটা বেশি? এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। যেহেতু সমস্ত ফ্লাক্স লাইনগুলো এই মাঝখানটাকে কেন্দ্র করে, মাঝখানের কন্ডাক্টরটাকে কেন্দ্র করে ফ্লাক্স লাইনগুলো আমরা আঁকছি, সেই কারণে আমি বলতে পারি যে ফ্লাক্স লিঙ্কেজটা মাঝখানে ম্যাক্সিমাম, মানে উইথ রেসপেক্ট টু দা আউটসাইড কন্ডাক্টরস বা স্কিনের যে কন্ডাক্টরগুলো রয়েছে, যে পোর্শনটা, সেই পোর্শনের যে ফ্লাক্স লিঙ্কেজ, তার থেকে মাঝের ফ্লাক্স লিঙ্কেজটা অনেক বেশি। এবং ফ্লাক্স লিঙ্কেজ বেশি হলে অটোমেটিক্যালি ফ্লাক্স লিঙ্কেজ বাই কারেন্ট, এটাকে আমরা বলি ইন্ডাক্ট্যান্স। তাহলে যেখানে ফ্লাক্স লিঙ্কেজ বেশি সেখানে ইন্ডাক্ট্যান্সও বেশি, কারণ কারেন্ট তো আমি ধরে নিচ্ছি সবারই সমান। মাঝখানেও আই অ্যাম্পিয়ার যাচ্ছে, বাইরের স্কিন দিয়ে যে কন্ডাক্টরটা আছে সেখানেও আই অ্যাম্পিয়ার যাচ্ছে, সব জায়গাতেই আই অ্যাম্পিয়ার যাচ্ছে বলে আমি প্রিলিমিনারি ওয়েতে ধরে নিয়েছিলাম। ধরে নিয়ে আমি দেখলাম যে তা যদি যায় তাহলে ফ্লাক্স লিঙ্কেজটা ম্যাক্সিমাম হবে মাঝখানে, অর্থাৎ ইন্ডাক্ট্যান্সটাও সেখানে ম্যাক্সিমাম হবে। আর ইন্ডাক্ট্যান্স যদি ম্যাক্সিমাম হয় তাহলে ওমেগা এল ইজ ইকুয়াল টু এক্সএল, দ্যাট ইজ দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ইট ইজ অলসো ম্যাক্সিমাম। তাহলে এই জায়গাটা আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আমি ধরে নিলাম একটা মোটা কন্ডাক্টর, সেগুলো অনেকগুলো সরু সরু কন্ডাক্টরের সমষ্টি। এই প্রত্যেকটা সরু কন্ডাক্টরের মধ্যে আমি কল্পনা করেছি যে আই অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে। তাহলে প্রত্যেকটা কারেন্টকে ঘিরেই একটা করে ফ্লাক্স লাইন আমি আঁকতে পারি। এই ফ্লাক্স লাইনগুলো যদি সব এঁকে দিই তাহলে দেখা যাবে যে সমস্ত ফ্লাক্স লাইনই
ওই মাঝখানের সরু কন্ডাক্টরটাকে কেন্দ্র করে এঁকেছে, অর্থাৎ সেখানে ফ্লাক্স লিঙ্কেজটা ম্যাক্সিমাম। কিন্তু যেহেতু মাঝের ফ্লাক্স লাইনগুলো এই আউটসাইডের কন্ডাক্টরগুলোকে ঘিরে হয়নি, যার ফলে সেখানে ফ্লাক্স লিঙ্কেজটা কম হবে। তার মানে যত তুমি আউটসাইডের দিকে যাবে, অর্থাৎ স্কিনের দিকে যাবে, কন্ডাক্টরের স্কিনের দিকে যাবে, ততই দেখবে ফ্লাক্স লিঙ্কেজ কমছে। আর যত তুমি ভেতর দিকে যাবে, সেন্টারের দিকে, তত দেখবে ফ্লাক্স লিঙ্কেজ বাড়ছে। তাহলে ফ্লাক্স লিঙ্কেজ বেশি হওয়ার ফলে ওই মাঝের কন্ডাক্টরগুলো বা মাঝের পোর্শনটাতে ইন্ডাকটেন্স বেশি হবে, এবং ইন্ডাকটেন্স বেশি হলে অটোমেটিক্যালি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটাও কিন্তু বেশি হবে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেখানে বেশি, অটোমেটিক্যালি সেই পাথটা তো কারেন্ট অ্যাভয়েড করতে চাই, কারেন্ট তো সেই দিকে যেতে চাইবে না। তাহলে কারেন্টের যাওয়ার টেন্ডেন্সিটা কোন দিকে হবে? নিশ্চয়ই মাঝে ইন্ডাকট্যান্স বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেশি বলে কারেন্টটা ওই পাথটাকে অ্যাভয়েড করবে। কারেন্ট যেতে চাইবে মূলত তারের স্কিন দিয়ে, কারণ সেই পোর্শনটাতে ইন্ডাকট্যান্স লেভেলটা অনেক কম, বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা বাধা যেটাকে বলো তুমি, সেটা কিন্তু অনেক কম। এর ফলে দেখবে যে আউটসাইডের দিকে কারেন্ট যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। এই ঘটনাটাকে আমরা বলি স্কিন ইফেক্ট। এখন এই যে তারের কারেন্টটা মূলত স্কিন দিয়ে যেতে চাইছে, ভেতর দিয়ে যেতে চাইছে না, এটা কি ভালো না খারাপ? এটা কি কোনো ভালো ইফেক্ট না খারাপ ইফেক্ট? এর ফলাফলটা কি এটা জানতে হবে। খারাপ এই অর্থে যে আমি একটা মোটা তার ইউজ করেছি, কিন্তু কারেন্ট সেই মোটা তারের পুরো ক্রস সেকশনটাকে ইফেক্টিভলি ইউজ করছে, কারেন্ট একটা খুব ন্যারো পাথ দিয়ে পাস করে যাচ্ছে। তার ফলে আমি যে ডায়ামিটারটা খালি চোখে দেখছি আর কারেন্ট যে ডায়ামিটারটা ইউটিলাইজ করছে, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। কারেন্ট যে ডায়ামিটারটা ইউটিলাইজ করছে সেটা মাচ ন্যারোয়ার দেন দ্য অ্যাকচুয়াল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর। দ্যাট ইজ ওয়াই দ্য রেজিস্ট্যান্স উইল বি লার্জ। কারণ কারেন্ট যে পাথটায় যাচ্ছে সেই পাথটা যদি খুব সরু পাথ হয়, অটোমেটিক্যালি সেই পাথের রেজিস্ট্যান্স বেশি হবে। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই ফর্মুলাটা তোমরা জানো। কারণ সেখানে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এই ক্রস সেকশনাল এরিয়া মানে কিন্তু কন্ডাক্টরের ক্রস সেকশন না, মানে ইফেক্টিভ ক্রস সেকশন সেইটা, অর্থাৎ কারেন্ট যে ক্রস সেকশনটি ইউটিলাইজ করছে সেইটা অ্যাকচুয়াল ক্রস সেকশন কিন্তু নয়। তাহলে কারেন্টের ইউটিলাইজড ক্রস সেকশন যেহেতু খুব ন্যারো, অটোমেটিক্যালি রেজিস্ট্যান্স উইল বি হায়ার। কিন্তু এই ব্যাপারটা তুমি ডিসির ক্ষেত্রে লক্ষ্য করবে না। কেন করবে না? কারণ ডিসির ক্ষেত্রে যেহেতু ওমেগাটা জিরো, যেহেতু কোনো ফ্রিকোয়েন্সি নেই, তার মানে ওমেগা ইজ জিরো। দ্যাট ইজ ওয়াই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের এই গল্পটা ডিসিতে নেই। তার ফলে সব জায়গাতেই রিঅ্যাকট্যান্স ঘটনার মানে ব্যাপারটাই নেই, যার ফলে বাধাটা সর্বত্র সমান, সে আউটসাইডই হোক আর সেন্টারই হোক আর যেখানে হোক, যার ফলে কারেন্টের একটা পার্টিকুলার পাথকে অ্যাভয়েড করে যাওয়ার পুরো টেন্ডেন্সি তুমি ডিসির ক্ষেত্রে দেখবে না, সব জায়গায় একই রকম ভাবে কারেন্ট যাবে। এই ঘটনাটার কারণে স্কিন ইফেক্ট কিন্তু ডিসিতে দেখা যায় না, যেটা এসিতে দেখা যায়। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং এই যে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, কতটা রেজিস্ট্যান্স বাড়ছে? রেজিস্ট্যান্সটা মোটামুটি ভাবে আমরা দেখতে পারি যে প্রায় 30% ইনক্রিজ করে যেতে পারে। অর্থাৎ একটা তারের রেজিস্ট্যান্স কিন্তু কনস্ট্যান্ট নয়, তারের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে সেই তারের মধ্যে দিয়ে ডিসি যাচ্ছে না এসি যাচ্ছে তার মধ্যে। যদি ডিসি যায় তাহলে একরকম রেজিস্ট্যান্স শো করবে, যদি এসি যায় তাহলে আলাদা রেজিস্ট্যান্স শো করবে। এবং বলা যেতে পারে যে আর এসি ইকুয়াল টু 1.3 আর ডিসি, অর্থাৎ ডিসি কারেন্ট গেলে যে রেজিস্ট্যান্সটা একটা তার শো করবে, তার 30% বেশি রেজিস্ট্যান্স শো করবে যদি ওই তারের মধ্যে দিয়ে এসি কারেন্ট পাস করে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন বেশি হচ্ছে। এবং একটা তারের যে পোর্শনটা অ্যাকচুয়ালি স্কিন ইফেক্টের ফলে কন্ডাক্টর ইউজ করে, ধরো এইটুকু পোর্শনের মধ্যে দিয়ে যাচ্ছে, বাকিটা দিয়ে যাচ্ছে না, তাহলে এইটাকে আমি বলতে পারি যে দ্য ডেপথ ইউটিলাইজড বাই দ্য কারেন্ট। এটাকে টেকনিক্যাল টার্মে বলা হয় পেনিট্রেশন ডেপথ। তার মানে স্কিন ডেপথ, পেনিট্রেশন ডেপথ বা স্কিন ডেপথ। স্কিন ডেপথ মানে হচ্ছে যে স্কিনের যে ডেপথটুকু কারেন্ট ইউটিলাইজ করছে, তো সেই ডেপথটা তো খুব ন্যারো ডেপথ। সেই ডেপথটা অবভিয়াসলি অ্যাকচুয়াল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টরের তুলনায় খুবই ন্যারো। এবং এই ডেপথটা কতটা হবে এটাও কিন্তু একটা তোমার ফর্মুলা আসবে। সেই ফর্মুলাটা আমি তোমাদের বলছি। ধরো একটা কপার কন্ডাক্টরের এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা সিইউ সমান √2 ওমেগা সিইউ মিউ জিরো, এই হলো ফর্মুলা।
এটা একটা এমপিরিক্যাল ফর্মুলা, এর ডেরিভেশন আছে, এই ডেরিভেশনে আমি যেতে চাইছি না, তোমরা এটা জাস্ট মনে রাখবে যে এইটাকে বলা হচ্ছে পেনিট্রেশন ডেপথ। পেনিট্রেশন ডেপথের ফর্মুলা, পেনিট্রেশন ডেপথের ফর্মুলা হচ্ছে দুটো ভাগ 2/this। এখানে ওমেগাটা হচ্ছে তোমার 2πf, তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটা হলো তোমার কন্ডাক্টিভিটি অফ কপার। এটা কপারের যদি হয় তাহলে কপারের অ্যালুমিনিয়াম যেটা নেবে তুমি তার কন্ডাক্টিভিটি, আর এটাকে বলা হয় পারমিয়েবিলিটি। তার মানে এগুলো মিডিয়াম ডিপেন্ডেন্ট। তার মানে তুমি অ্যালুমিনিয়াম তারের ক্ষেত্রে স্কিন ইফেক্ট একরকম হবে, কপারের ক্ষেত্রে অন্যরকম হবে, এরকম আর কি। মানে দ্যাট ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল as well as it also depends on the frequency। এবং ফ্রিকোয়েন্সি তুমি যত বাড়াবে ততই দেখা যাবে যে স্কিন ইফেক্ট বেশি হচ্ছে। কেননা ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে, ওই এক্সেলটা বেড়ে যাবে, এক্সেলটা বাড়লে তত বেশি অ্যাভয়েডেন্সটা দেখা যাবে। তার মানে অ্যাভয়েডিং নেচার অফ কারেন্ট, মাঝখানের পোর্শনটা দিয়ে না যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা বেশি হবে যদি ফ্রিকোয়েন্সি লাইনে বেশি হয়। এই কারণে কিন্তু আমরা লাইনের ফ্রিকোয়েন্সিকে খুব বেশি বাড়াতে পারি না। আমাদের লাইনের ফ্রিকোয়েন্সি যে লো 50 হার্টজের লো ফ্রিকোয়েন্সি, এই লো ফ্রিকোয়েন্সি রাখার প্রচুর কারণ আছে। যার একটা কারণ হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যদি তুমি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমার স্কিন ইফেক্ট অনেক বেড়ে যায়, যার ফলে তারের যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যাবে, যার ফলে লাইনে পাওয়ার লস অনেক বেশি হবে, তার হিট করে যাবে। এটা একটা বড় কারণ। তাহলে স্কিন ইফেক্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি বলবে যে ডায়ামিটার অফ দ্য কন্ডাক্ট। তার যত বেশি মোটা হবে তত বেশি কিন্তু তার স্কিন দিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে, তত মাঝখানটাকে সে বেশি অ্যাভয়েড করবে। এই জন্য তার বেশি কখনো খুব মোটা তার ইউজ করাটা ঠিক নয়। মোটা তার যদি ইউজ করতে হয় তাহলে সেগুলোকে অনেক সরু সরু তারের সমষ্টি হিসেবে তোমাকে করতে হবে, অর্থাৎ স্ট্র্যান্ডেড কন্ডাক্টর ইউজ করতে হবে। স্ট্র্যান্ডেড কন্ডাক্টরই আমরা জেনারেলি ইউজ করে থাকি, তোমরা জানো। সেই কন্ডাক্টরগুলো যদি খেয়াল করে দেখবে যে তারটা বাইরে থেকে দেখতে মোটা লাগছে ঠিক, কিন্তু আসলে ওই তারগুলো অসংখ্য তারের সমষ্টি, অসংখ্য তারকে ধরে এরকম পেঁচিয়ে দিয়ে একটা তার বানানো হয়েছে। তাহলে সরু তারই অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে। তাহলে কারেন্ট তুমি বাইরে থেকে দেখছো তারটা মোটা, কিন্তু কারেন্ট কিন্তু মোটা তার দেখছে না। কারেন্ট কিন্তু ওই সরু সরু তারগুলোকে আলাদা আলাদা ভাবে মনে করছে যে এগুলো অসংখ্য তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা কারেন্ট ফিল করছে। তাহলে সেক্ষেত্রে ওই সরু তারগুলোর স্কিন ইফেক্ট অনেক কম। সরু তার মানে কি, তার তো আর বাইরে ভিতরে বলে সেরকম কিছু নেই, ডিফারেন্সটা কম। তার মানে তার পুরোটাই স্কিনই বলতে পারবে, অটোমেটিক্যালি সেখানে স্কিন ইফেক্ট অনেক কম হবে। তাহলে তারের ডায়ামিটার একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা স্কিন ইফেক্টকে নিয়ন্ত্রণ করে। এটা খুব ভালো করে মাথায় রাখবে। ডায়ামিটার যত বাড়বে স্কিন ইফেক্ট তত বাড়বে, তত রেজিস্ট্যান্সও বাড়বে। 2 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি। লাইনের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে স্কিন ইফেক্ট তত বেড়ে যাবে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। এছাড়া আর কি ফ্যাক্টর আছে, তারের কন্ডাক্টিভিটি, তোমরা দেখতে পেলে তারের কন্ডাক্টিভিটি একটা ফ্যাক্টর। তারপর তারের পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটিও একটা। পারমিয়েবিলিটি মনে বোঝায় যে ফ্লাক্স ক্যারিং ক্যাপাসিটি, তারপর তারের মধ্যে দিয়ে ওই মিডিয়ামের মধ্যে দিয়ে ফ্লাক্স কতটা ভালোভাবে যেতে পারে, এটাও একটা ফ্যাক্টর। এই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়ে আমরা বলতে পারি যে স্কিন ইফেক্ট অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয়। তাহলে স্কিন ইফেক্টের আমাদের টেন্ডেন্সিটা কি হবে, আমাদের টেন্ডেন্সি হবে স্কিন ইফেক্টকে কমাতে হবে। কমাতে গেলে আমাদের কি ধরনের তার ইউজ করতে হবে, কখনো সলিড কন্ডাক্টর নয়, মোটা সলিড কন্ডাক্টর নয়, অবভিয়াসলি দ্যাট উইল বি এ স্ট্র্যান্ডেড কন্ডাক্টর, এবং উইথ হায়ার কন্ডাক্টিভিটি। হায়ার কন্ডাক্টিভিটি যদি ইউজ করি তাহলে রেজিস্ট্যান্সের বাড়ার প্রবণতাটা কম থাকে, ফ্রিকোয়েন্সি লেভেল কম রাখতে হবে। এই সব জিনিসগুলো যদি তুমি মেনটেন করো তাহলে কিন্তু দেখবে যে তোমার তারের স্কিন ইফেক্টটা অতটা বেশি হচ্ছে। এবং সব থেকে বড় কথা কি, এই যে পেনিট্রেশন ডেপথটা আমরা পড়লাম, এই পেনিট্রেশন ডেপথ যেটা তুমি পেলে এটা একটা ভ্যালু হবে, মিলিমিটার বা কিছু একটা সামথিং মিলিমিটার কিছু একটা ভ্যালু হবে। তার থেকে যদি লোয়ার ডায়ামিটারের তার তুমি ইউজ করতে পারো তাহলে সেখানে স্কিন ইফেক্ট একবারে নেগলিজিবল হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে তারগুলো নিয়ে স্ট্র্যান্ডিংটা করতে হবে, স্ট্র্যান্ডেড কন্ডাক্টরটাকে ইউজ করতে হবে, সেই তারের ডায়ামিটার যদি ওই মানে পার্টিকুলার ওই মেটেরিয়ালের জন্য যে পেনিট্রেশন ডেপথ তার থেকে কম হয়, তার মানে ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর ইজ লেস দেন দ্যাট, এটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তুমি দেখবে স্কিন ইফেক্ট একদম নেগেটিভ। সেক্ষেত্রে ওই ডিসির মতো ব্যাপারই হচ্ছে, যে খুব একটা রেজিস্ট্যান্স কিছু বাড়ছে না। তাহলে আমাদের টেন্ডেন্সি হবে স্কিন ইফেক্টটাকে কমানো, কখনোই বাড়ানো নয়, কিন্তু এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারলে তোমরা। এরপরে আমরা যে পোর্শনটা করবো সেটা হলো প্রক্সিমিটি। স্কিন ইফেক্টের সঙ্গে প্রক্সিমিটি ইফেক্টের যেটা প্রধান ডিফারেন্স সেটা আমি আসবো পরে। তার আগে একটা জিনিস বলে রাখি যে স্কিন ইফেক্টটা হচ্ছে তারের কিন্তু সেলফ ইফেক্ট। সেলফ ইফেক্ট মানে কি,
এই স্কিন ইফেক্ট হওয়ার জন্য আর একটা তারের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলেই সেখানে স্কিন ইফেক্ট দেখতে পাবে। তার মানে আরো একটা তার থাকবে, সেখান থেকে ফ্লাক্স আসবে, একে লিঙ্ক করবে, মিউচুয়াল ফ্লাক্স থাকতে হবে, এত কিছু কন্ডিশনের কোনো প্রয়োজন নেই। সেই জন্য একটা তার যদি থাকে, তার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেখানে স্কিন ইফেক্ট দেখা যায়। তার মানে এটা পুরোপুরি ভাবে তারের সেলফ ইফেক্ট, এটা অন্য কোনো তারের উপর নির্ভরশীল নয়। তাহলে এই পার্টটা তুমি খুব ভালো করে মাথায় রাখবে। প্রক্সিমিটি ইফেক্ট কিন্তু তা নয়, প্রক্সিমিটি ইফেক্ট কিন্তু মিউচুয়াল ইফেক্ট। তার মানে সেখানে আর একটা তারের উপস্থিতি থাকতে হবে, তবে তুমি প্রক্সিমিটি ইফেক্ট দেখতে পাবে। আমি সেই জায়গাটায় পরে আসছি। এই প্রক্সিমিটি কথাটার মানে হলো নিয়ারনেস, তার মানে কাছাকাছি। তাহলে প্রক্সিমিটি কথাটার মানেটা তোমরা লিখে নাও। প্রক্সিমিটি মিন্স নিয়ারনেস, অর্থাৎ এর কাছাকাছিতে যদি আরেকটা কোনো কন্ডাক্টর থাকে, তাহলে তুমি প্রক্সিমিটি ইফেক্ট দেখতে পাবে। তাহলে ধরো আমরা ধরে নিলাম যে একটা সিস্টেমে ধরা যায় 3টে কন্ডাক্টর আছে, 3টে ফেজের জন্য 3টে কন্ডাক্টর এরকম ভার্টিক্যালি প্লেস করা আছে। এখন 3 ফেজ ওয়েভ কিরকম হয় তোমরা এর আগে এঁকেছো, আমি যা সেই জায়গাটা তোমাদের আরেকবার মনে করে দিতেছি। ধরো এরকম একটা সাইন ওয়েভ, এরকম একটা সাইন ওয়েভ, আর আরেকটা ধরো এরকম একটা সাইন ওয়েভ। এই হলো 3 ফেজের স্ট্রাকচার মোটামুটি ভাবে আমি আনি। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো যে কি কি কন্ডিশন হতে পারে। তুমি যদি যে কোনো একটা পয়েন্ট ধরো এই পয়েন্টটাই নিলে, এই পয়েন্টে ধরো এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ। তাহলে এই পয়েন্টে কি আরটা পজিটিভ, আর ওয়াই এবং বিটা হচ্ছে নেগেটিভ। আবার যদি ধরো এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটাতে তুমি কি দেখছো, এই পয়েন্টটাতে দেখো আরটা পজিটিভ, ওয়াইটা 0 আর বিটা নেগেটিভ। আবার যদি এইখানটা ধরো, তাহলে তুমি দেখতে পাবে আর পজিটিভ, ওয়াই পজিটিভ, বি নেগেটিভ। তার মানে কি কি কেস হতে পারে আমরা যদি বিচার করি, যে কোনো পয়েন্ট নিয়ে যদি আমরা বিচার করি, তাহলে এরকম 3টে কেস হতে পারে। একটা হচ্ছে যে দুটো পজিটিভ, দুটো যে কোনো ফেজ পজিটিভ আর একটা ফেজ নেগেটিভ, এরকম একটা কেস হতে পারে। অথবা দুটো নেগেটিভ একটা পজিটিভ, এটাও হতে পারে। অথবা একটা পজিটিভ, একটা নেগেটিভ আর একটা 0, এই 3টে কেস হতে পারে। তার মানে তুমি যদি এখানে এই যে ওয়েভটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে তুমি অ্যানালিসিস করো, তাহলে এই 3টে কেসের মধ্যে যে কোনো একটা কেস তুমি দেখতে পাবে। তো আমি ধরে নিলাম যে ধরো আমরা প্রথম কেসটা ধরি যে দুটো পজিটিভ একটা নেগেটিভ। তার মানে দুটো তারের মধ্যে দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট উল্টো দিকে যাচ্ছে। তো আমি ধরে নিলাম যে এটা ধরো আর ফেজের কন্ডাক্টর, এটা ওয়াই ফেজের কন্ডাক্টর, এটা বি ফেজের কন্ডাক্টর। আর ওয়াই কে আমি পজিটিভ ধরলাম আর বিটাকে নেগেটিভ। তাহলে কি হবে, আরটা আর এর আর পজিটিভ যেহেতু আমি সেটাকে ডট মনে করি, আর নেগেটিভটাকে আমি মনে করছি ক্রস, জাস্ট কারেন্ট ডিরেকশনটা বোঝাবার জন্য। তাহলে এই যে তারটা, এই তারটাকে আমি যদি 3টে ভাগে ভাগ করি, যে কোনো তারকে ধরো আমি 3টে ভাগে ভাগ করি, মূলত মাঝের পোর্শনটা দিয়ে তো কারেন্ট পুরোটা যায় না, স্কিন ইফেক্টের কারণে মাঝের পোর্শনটা তার অ্যাভয়েড করে। তাহলে আমি ধরলাম এটা 1 2 3, এরও ধরলাম 1 2 3, এরও ধরলাম 1 2 3। তাহলে একে ঘিরে যে ফ্লাক্সটা ফ্লো করছে, সেই ফ্লাক্সের পাথটা কেমন এরকম, এবং যেহেতু সেটা ডট, তার মানে কর্কস্ক্রু রুল যদি অ্যাপ্লাই করো, রাইট হ্যান্ড কর্কস্ক্রু রুল, তাহলে ফ্লাক্সের ডিরেকশনটা কেমন হবে, যে একটা পেরেককে তুমি দেয়াল থেকে তুলে আনছো, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে ফ্লাক্সের ডিরেকশনটা হবে এরকম। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম। আর এর ক্ষেত্রে হবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আচ্ছা আমি এটা উল্টো লিখলাম, এটাই ক্লকওয়াইজ করে দিয়েছি, তাহলে এটা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ এরকম, আর
ক্লকওয়াইজ মানে হলো ক্লকওয়াইজ মানে এরকম এরকম। তাহলে লক্ষ্য করে দেখো যে এই যে দুটো তার আর এবং ওয়াই এদের মাঝখানে এখানে কি হচ্ছে, এখানে এদের ফ্লাক্স লাইনগুলো পরস্পরের বিপরীতমুখী। তার মানে এখানে ফ্লাক্স লাইনের টোটাল যে ফ্লাক্স ডেনসিটি সেটা কম হবে, কারণ দুটো অপোজিং ফ্লাক্স এখানে আছে, যার ফলে টোটাল ফ্লাক্সটা কমে যাচ্ছে। তার ফলে এই যে পোরশনটা 1 নম্বর পোরশন, এখানে যে ফ্লাক্স লিংকেজটা তুমি পাবে 3 নম্বরের ক্ষেত্রে তার থেকে কম পাবে। কেন পাবে নিশ্চয়ই বুঝতে পারছো, যে 1 নম্বরের ক্ষেত্রে যে ফ্লাক্সটা আছে সেখানে তো অন্য কেউ অপোজ করার মতো কেউ নেই, সেটা নিজের ফ্লাক্সটাই আছে, সেলফ ফ্লাক্স। কিন্তু এখানে যেহেতু আরেকজনের ফ্লাক্স এসে লিংক করছে, তার মানে এখানে অপোজিশনটা বেশি, মানে এখানে আরেকজনের ফ্লাক্স ওয়াই ফেজের যে ফ্লাক্স সেটা ওর সঙ্গে অপোজিট, যার ফলে 3 নম্বরে এই যে সেকশনটা, এই সেকশনটাতে ফ্লাক্স ডেনসিটি 1 নম্বরের তুলনায় কম হবে। তাহলে একটা তারের মধ্যে লক্ষ্য করে দেখো যে স্কিন যেটাকে বলছি আমি 1 আর 3, এই স্কিনটা কিন্তু দুটো মানে উপরের স্কিন আর নিচের স্কিন দুটো জায়গাতে কিন্তু ফ্লাক্স লিংকেজটা একই রকম নয়, স্কিনের মধ্যে আবার তফাৎ চলে আসছে। এটা কেন আসছে না, অন্য আরেকটা কন্ডাক্টরের উপস্থিতি এখানে প্রভাব ফেলছে। তাহলে 1 নম্বর সেকশনটাতে ফ্লাক্স লিংকেজটা বেশি আর 3 নম্বর সেকশনে ফ্লাক্স লিংকেজটা কম। কেন কম হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো, দুটো অপোজিং ফ্লাক্সের উপস্থিতির কারণে। তাহলে কারেন্ট কোন দিকে যেতে চাইবে, যেখানে ফ্লাক্স লিংকেজ কম সেখানে ফ্লাক্স লিংকেজ কম হলে কি হবে, ইন্ডাকটেন্স কম হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা কম হবে, অটোমেটিক্যালি কারেন্ট কিন্তু সেই দিকটাতে যেতে চাইবে। তাহলে 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে যদি তুলনা করো তুমি দুটো স্কিন, তাহলে সেই তার মধ্যে কোন স্কিনটা কারেন্ট প্রেফার করবে, নিশ্চয়ই 3 নম্বরটাকে প্রেফার করবে, কারণ সেখানে ফ্লাক্স লিংকেজ কম আছে, মানে রিঅ্যাকট্যান্স কম আছে। তাহলে কারেন্টের পক্ষে সেই পাথটাতে যাওয়াটা বেশি সুবিধাজনক। তাহলে বোঝা যাচ্ছে যে একটা তারের মানে পুরো স্কিনটাও কিন্তু কারেন্ট ইউটিলাইজ করছে, যেটা তুমি স্কিন ইফেক্টে দেখেছি যে তারের মাঝখান দিয়ে কারেন্ট যাচ্ছে না, স্কিন দিয়ে যাচ্ছে, কিন্তু পুরো স্কিনটাও কিন্তু আবার ইউটিলাইজড হচ্ছে, আর তার একটা হাফ পোরশন দিয়ে কারেন্টে যাওয়ার চেষ্টা করছে। এই ঘটনাটাকে বলা হয় প্রক্সিমিটি ইফেক্ট। তাহলে প্রক্সিমিটি ইফেক্টের ফলে কি হলো, রেজিস্ট্যান্সটা কমে গেল না আরো বেড়ে গেল? স্কিন ইফেক্টে তো এক প্রস্থ কমেছিল, মানে স্কিন ইফেক্টের রেজিস্ট্যান্সটা বেড়েছিল কিন্তু মানে ইফেক্টিভ ডায়ামিটারটা কমেছিল। প্রক্সিমিটি ইফেক্টে দেখলে ইফেক্টিভ ডায়ামিটারটা আরো কমে গেল, তারপর রেজিস্ট্যান্সটা আরো বাড়লো। তাহলে প্রক্সিমিটি ইফেক্টও কিন্তু আমাদের সিস্টেমের পক্ষে ডিজায়ারেবল কোনো ইফেক্ট নয়, আমাদের এই ইফেক্টটাকে কমানোর চেষ্টা করতে হবে। স্কিন ইফেক্ট যেমন একটা আনডিজায়ারেবল ইফেক্ট, অটোমেটিক্যালি তোমার এই প্রক্সিমিটি ইফেক্টও কিন্তু একটা আনডিজায়ারেবল ইফেক্ট। এটাকে আমরা কিন্তু চাইবো না যে এটা চলুক। এটা কমাতে গেলে আমাদের কি করতে হবে, কমাতে গেলে আমাদেরকে এই তারগুলোর মধ্যে ডিসটেন্সটাকে বাড়াতে হবে, যাতে মিউচুয়াল ইফেক্টটা কমায়। তাহলে স্কিন ইফেক্ট কমানোর রাস্তা হচ্ছে যে এমনি তুমি ফ্রিকোয়েন্সি কমাও বা ওইসব যেগুলো করছিলে স্কিন ইফেক্টের ক্ষেত্রে সেগুলো তুমি করতে পারো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাকে দুটো তারের মধ্যে গ্যাপিংটা বাড়াতে হবে। এই গ্যাপিংটা বাড়ালে নিয়ারনেস ইফেক্টটা কমে যাবে, প্রক্সিমিটি ইফেক্টটা কমে যাবে। আবার তোমার যদি মনে হয় যে তাহলে কি এই আর ফেজের কন্ডাক্টরটা সবসময় উপর দিয়ে বেশি কারেন্ট যাবে, উপর নিচে দিয়ে বেশি কারেন্ট যাবে আর উপর দিকটাতে কারেন্ট যাবেই না, তা কিন্তু নয়। কারণ এখানে যে কারেন্টটা তুমি ডট এঁকেছো এই ডটটা তো ফিক্সড নয়, কিছুক্ষণ পরেই দেখা যাবে আর ফেজটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে এমন একটা পরিস্থিতি আসতে পারে যে আর ফেজটা ধরো ক্রস হয়েছে আর ওয়াই ফেজটা তখন ডটই আছে, হতেই পারে। এই যে এই কন্ডিশনটা যদি আসে যে একটা ফেজ পজিটিভ একটা নেগেটিভ একটা জিরো, তাহলে ধরো আটটা আমি ধরলাম নেগেটিভ, ওয়াইটা ধরলাম পজিটিভ আর বি ফেজটা ধরলাম জিরো, এরকম কেস হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে তখন কি হবে, আর ফেজকে কেন্দ্র করে যে ফ্লাক্সটা ঘুরবে ক্লকওয়াইজে এরকম ফ্লাক্স ঘুরবে, আর ওয়াই ফেজকে কেন্দ্র করে যে ফ্লাক্সটা ঘুরবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে এরকম। তখন তুমি কি দেখছো যে দুটো ফ্লাক্স কিন্তু অ্যাডিটিভ, দুটো ফ্লাক্সের মুখ কিন্তু এই অ্যাডিটিভ, তার মানে এই নিচের পোরশনে ফ্লাক্স লিংকেজটা বেড়ে যাচ্ছে। তাহলে এই কন্ডাক্টরের নিচের পোরশনে আর এই কন্ডাক্টরের উপরের পোরশনে ফ্লাক্স লিংকেজটা বেশি হবে, অটোমেটিক্যালি এই পাথ দুটো তখন অ্যাভয়েড করবে, তার দিয়ে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কারেন্টের নেচারটা কেমন হবে বুঝতে পারছো তো? আর পার্টিকুলার কন্ডাক্টর যদি বিচার করো তাহলে কি হবে, কারেন্ট একবার নিচের স্কিনে আসবে একবার উপরের স্কিনে যাবে, আবার নিচের স্কিনে আসবে উপরের স্কিনে যাবে, এইরকম ভাবে জাম্প করতে থাকবে। তাহলে কারেন্ট স্কিন ইফেক্টের ফলে তুমি কি দেখছিলে যে কারেন্টটা মাঝখান দিয়ে না গিয়ে স্কিন দিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রক্সিমিটি ইফেক্টের ফলে কি দেখলে যে না পুরো স্কিনও নয়, তার হাফ স্কিন দিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং সেই হাফ স্কিনটা কিন্তু কনস্ট্যান্ট নয়, হাফ স্কিনটা কিন্তু ভ্যারিয়েবল। তার মানে একবার উপরের স্কিন দিয়ে কারেন্ট যাচ্ছে, আবার নিচের স্কিনে চলে আসছে, আবার উপরের স্কিনে উঠছে, আবার নিচের স্কিনে আসছে, এইভাবে কিন্তু কারেন্টটা সবসময় একটা ঢেউয়ের আকারে স্কিনটাকে চেঞ্জ করছে।
এই ইন্টারেস্টিং ঘটনা, এবং এই ঘটনাটা তুমি প্রত্যেকটা তারিখ দেখতে পাবে, 3টে তারের মধ্যেই দেখতে পাবে। তাহলে এই ব্যাপারটাকে বলা হয় প্রক্সিমিটি ইফেক্ট। তাহলে প্রক্সিমিটি ইফেক্ট কিন্তু সিস্টেমের পক্ষে হাইলি আনডিজায়ারেবল, এবং এই কারণে ওভারহেড লাইনে আমরা কি করে থাকি, তারগুলোর মধ্যে স্পেসিংটাকে বাড়াই যাতে প্রক্সিমিটি ইফেক্টটা কম হয়। প্রক্সিমিটি ইফেক্ট বেশি হলেই কিন্তু তারের রেজিস্ট্যান্স বেড়ে যাবে। কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে এই সুযোগটা আমাদের থাকে না, কেননা আন্ডারগ্রাউন্ড কেবলের মানে খুব অল্প জায়গার মধ্যে দিয়ে নাম্বার অফ ফেজগুলোকে পাস করাতে হয়। 3টে ফেজকে পাস করাতে হচ্ছে একটা অল্প মানে ছোট কেবলের মধ্যে দিয়ে, জায়গাটা কম। সেখানে তো অত স্পেসিং দেখার মতো সুযোগ নেই যে তুমি একটা কেবল থেকে আরেকটা কন্ডাক্টরের বিশাল দূরত্ব রাখলে দিয়ে বিশাল একটা মোটা কেবল বানালে, তো ইম্পসিবল ব্যাপার। সেই জন্য একটা অল্প ন্যারো কেবলের মধ্যে দিয়ে তোমাকে 3টে ফেজকে পাস করাতে হচ্ছে, অটোমেটিক্যালি 2টো ফেজের মধ্যে গ্যাপিং টেকতে অনেক কম। এই ব্যাপারটা লক্ষ্য করে সেখানে প্রক্সিমিটি ইফেক্ট কিন্তু অনেক বেশি হয়, মানে এই যে নিয়ারনেসটা বেড়ে যাচ্ছে। যদিও সেখানে খুব হেভি কোয়ালিটি ইনসুলেটর দেওয়া হয়, কিন্তু যতই ইনসুলেটর দেওয়া যায় না, নিয়ারনেসটা তো কমছে না, যার ফলে সেখানে কিন্তু প্রক্সিমিটি ইফেক্ট বলো বা যেটাই বলো, মানে মিউচুয়াল ইফেক্ট যেটা বলবে তুমি, সেটা কিন্তু অনেক বেশি হয়। তাহলে প্রক্সিমিটি ইফেক্ট যদি বিচার করো তাহলে সেই ওভারহেড লাইনে সেই তুলনায় কিন্তু কম, মানে আন্ডারগ্রাউন্ড কেবলের তুলনায় ওভারহেড লাইনে কিন্তু তুমি প্রক্সিমিটি ইফেক্ট কম পাবে, যেহেতু স্পেসিংটা বেশি। তাহলে এটা পরিষ্কার হয়েছে। এরপরে আমি যেটা করবো সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট, সেটা হলো ফেরান্টি ইফেক্ট। দ্যাট ইজ ভেরি ভেরি ভাইটাল একটা ইফেক্ট ট্রান্সমিশন লাইনের জন্য অন্তত। এবার আমি সেই জায়গাটাতে আসছি। ফেরান্টি ইফেক্টে দেখো, আমরা এখানে একটা ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি, একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। সেটা কিরকম না, এটা হলো সেন্ডিং এন্ডের ভোল্টেজকে আমি ধরেছি ভিএস, ভি সাফিক্স এস, আর লাইনের যে রেজিস্ট্যান্স সেটা আর, লাইনের যে রিঅ্যাক্ট্যান্স মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স সেটা হলো এক্সএল। এই দুটো হচ্ছে সিরিজ প্যারামিটার লাইন, মানে এই দুটোকে সিরিজে প্লেস করেছি লোডের সঙ্গে সিরিজে। লোড এটা হচ্ছে লোড এন্ড, এবং লোড এন্ডের যে ভোল্টেজ সেটা হলো ভি আর, রিসিভিং এন্ড। লোড এন্ডটাকে অনেক সময় বলা হয় রিসিভিং এন্ড, সেখান থেকে আর কথাটা এসছে। তাহলে ভি সাফিক্স আর এটা হচ্ছে লোডের অ্যাক্রস ভোল্টেজ, আর লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ আইআর, রিসিভিং এন্ডের কারেন্ট। আর এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে সেন্ডিং এন্ডের কারেন্ট আইএস। আর লাইনের শান্ট প্যারামিটার হচ্ছে ক্যাপাসিট্যান্স, দুটো তারের মাঝখানে থাকে, সেই জন্য তারের শান্ট প্যারামিটার হচ্ছে ক্যাপাসিট্যান্স, এবং ক্যাপাসিট্যান্সের যে রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সেটা হলো এক্সসি, এবং চার্জিং কারেন্ট যেটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো করে দ্যাট ইজ দ্য আইসি। আইসি ভ্যালু খুবই কম, মানে উইথ কম্পেয়ার টু আইআর, আইসি ইজ নেগলিজিবল, স্টিল অ্যাকচুয়ালি ইট ইজ প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। এবং এই লাইনে যেটা প্রবলেম সেটা হলো যে তোমার কমন সেন্স কি বলে যে ভিএস এবং ভিআর এই যে দুটো ভোল্টেজ, একটা সেন্ডিং এন্ডের ভোল্টেজ, একটা রিসিভিং এন্ডের ভোল্টেজ, কোনটা বেশি হবে নাকি দুটোই সমান হবে? দুটোই যদি সমান হয় তাহলে তো সেম পোটেনশিয়াল, তার মানে কোনো কারেন্টই ফ্লো করার কথা না, যে সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে কোনো কারেন্ট যাবে না, যেহেতু দুটো সেম পোটেনশিয়াল। তাহলে নিশ্চয়ই একটা বেশি একটা কম, যার ফলে কারেন্টটা ফ্লো করছে। নর্মালি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের দিকে ফ্লো করে। তাহলে নিশ্চয়ই কারেন্টের গতিপথটা হচ্ছে টুয়ার্ডস দ্য লোড ফ্রম সেন্ডিং এন্ড, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্যাট ইজ হায়ার পোটেনশিয়াল পয়েন্ট এন্ড দ্যাট ইজ লোয়ার পোটেনশিয়াল পয়েন্ট। তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, এবং সেটা যাওয়ার সময় সেই এই রেজিস্ট্যান্স এবং এই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা ফেস করছে, যার ফলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ভিএস থেকে যদি এই ড্রপগুলো বাদ দেওয়া যায় তাহলে যেটা পড়ে থাকবে দ্যাট ইজ ভিআর। তাহলে নর্মালি আমাদের সিস্টেমে যে ভোল্টেজগুলো থাকে সেখানে কি হওয়া উচিত? ভিএস ইজ গ্রেটার দ্যান ভিআর হওয়া উচিত, মানে ভিএস থেকে এই ড্রপগুলো বাদ দিলে যেটা পড়ে থাকবে দ্যাট ইজ ভিআর। তাহলে ভিআর ইজ লেস দ্যান ভিএস, এটাই হওয়া উচিত। কিন্তু এখন এটা যদি একটা লম্বা ট্রান্সমিশন লাইন হয়, লং ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের মধ্যে আবার ভাগ আছে, যে ছোট লেন্থের ট্রান্সমিশন লাইন, মানে ধরো 50 কিলোমিটারের ভেতরে বা তার থেকে বেশি বা তার থেকে অনেক বেশি 200 কিলোমিটার লম্বা লাইন আছে, এই ধরনের লাইনকে আমরা বলি লং ট্রান্সমিশন লাইন, যেখানে লেন্থটা 150 কিলোমিটারের উপরে। এবং লম্বা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেটা হয়, ক্যাপাসিটেন্সের পরিমাণটা অনেক বেড়ে যায়, কারণ ক্যাপাসিটেন্সটা তো আসলে প্রত্যেকটা পয়েন্টে ক্যাপাসিটার থাকে। তার মানে একটা লাইনের দেখো না, তুমি লাইনের প্রত্যেকটা পয়েন্ট যদি ধরে অ্যানালিসিস করো তুমি, তাহলে প্রতি পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স আছে। ধরো দুটো তারের মধ্যে যদি তুমি ক্যাপাসিট্যান্স ধরো, তাহলে আর ফেজ আর ওয়াই ফেজ তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে।
এবং তাদের মাঝখানে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, তাহলে এখানে তাহলে ক্যাপাসিটর ফর্ম করেছে। যদিও খালি চোখে তুমি সেই ক্যাপাসিটর দেখতে পাও, কিন্তু এই ক্যাপাসিটর তো আছে একটা। ক্যাপাসিটর হতে গেলে কি কন্ডিশন দরকার, যে দুটো মেটালিক প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে আর তাদের মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকতে হবে, সেটা তো রয়েছে। তাহলে ট্রান্সমিশন লাইনের প্রত্যেকটা পয়েন্টে একটা হিডেন ক্যাপাসিট্যান্স আছে, তুমি কল্পনা করতে পারো। এবং ক্যাপাসিট্যান্স গুলো কিন্তু প্যারালালে অ্যাড হয়। রেজিস্ট্যান্স যেমন তুমি সিরিজে অ্যাড হয়, R1 R2 R3 সিরিজে কানেক্ট করে দিলে টোটাল রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R2 প্লাস R3। ইন্ডাক্ট্যান্সও তাই হয়, সিরিজে অ্যাড হয়। কিন্তু ক্যাপাসিট্যান্স তা হয়, ক্যাপাসিট্যান্স কিন্তু প্যারালালে অ্যাড। এই প্যারালাল অ্যাডিং এর ফলে কি হয়, লাইনটা যত লম্বা হয় তত এই প্যারালাল ক্যাপাসিটর গুলোর পরিমাণ বেড়ে যায়। অটোমেটিক্যালি তারা যখন অ্যাড হয়ে যায় তখন টোটাল ক্যাপাসিটরটা অনেকটা হয়ে যায়। লম্বা লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটরটা একটা কনসিডারেবল অ্যামাউন্টের ক্যাপাসিটর দেখায়, যার ফলে চার্জিং কারেন্টের পরিমাণও কিন্তু বাড়ে। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনের সঙ্গে লং ট্রান্সমিশন লাইনের ফান্ডামেন্টাল ডিফারেন্স যদি কেউ জিজ্ঞেস করে তোমায় তুমি কি বলবে, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের উপস্থিতি। শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিট্যান্স তৈরি হয় ঠিক, কিন্তু সেটা নেগলিজিবল, সেটা এমন কোনো বিরাট ফ্যাক্টর না। কারণ লেন্থটা যেহেতু লাইনে ছোট, সেহেতু নাম্বার অফ ক্যাপাসিটার্স ইজ অলসো লেস। অটোমেটিক্যালি তাদেরকে যখন অ্যাডাপ্ট করা হয় তখন সেটা সিগনিফিক্যান্ট কোনো ভ্যালু হয় না। কিন্তু লম্বা ট্রান্সমিশন লাইনের প্রত্যেকটা পয়েন্টে ক্যাপাসিটার ধরে ধরে যদি তুমি অ্যাড করতে করতে যাও, তাহলে সেই ভ্যালুটা কিন্তু তুমি আর নেগলেক্ট করতে পারবে না। অটোমেটিক্যালি চার্জিং কারেন্টও তোমার অনেক বেশি হবে লং ট্রান্সমিশন লাইন। তাহলে একটা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিন্তু এই ফেরান্টি ইফেক্ট তুমি দেখতে পারো। সেটা কি ইফেক্ট, যে একটা লং ট্রান্সমিশন লাইনে ধরো লোড কানেক্টেড আছে, হঠাৎ করে তুমি এই লোডটাকে ডিসকানেক্ট করবে, অথবা তুমি এই লোডটাকে এমন একটা ছোট ভ্যালুতে নিয়ে এলে, খুবই লো লোড, যেটা মানে ইনসিগনিফিকেন্ট, মানে থাকাও যায় না থাকাও যায়। তার মানে একটা লম্বা ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন, সেটাকে তুমি আইদার নো লোডে পাঠিয়ে দিলে অথবা তুমি একেবারে ইনসিগনিফিকেন্ট লোডে পাঠিয়ে দিলে। সেরকম যদি কেস হয় তাহলে কি হবে, সেরকম কেস হলে আমি ধরে নিচ্ছি যে লোডটা নেই, তাহলে কি হবে, আইআরটা নেই, লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাও নেই, ওপেন সার্কিট হয়ে গেছে। তাহলে এখন সিস্টেমের কারেন্ট বলতে কি, সিস্টেমে তো পুরোপুরি নো লোড, তাহলে সেখানে লোড হিসেবে কাজ করবে এই ক্যাপাসিটরটি, কারণ সেটাই তো প্যারালাল আছে। তাহলে একমাত্র প্যারালাল ক্যাপাসিটর যেটা এক্সসি, যেটাকে বলছো তুমি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটাই তাহলে তখন সিস্টেমের লোড, এছাড়া তো কোনো লোড নেই, পুরোপুরি নো লোড হয়ে গেছে। এবং সেখানের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইসি, সেটাই হচ্ছে একমাত্র কারেন্ট ওই সিস্টেমের। তাহলে সেই কন্ডিশনে এখানে যে ভোল্টেজ ড্রপ গুলো হবে, ধরো এই আর এর অ্যাক্রসে ড্রপ হবে, এক্সএল এর অ্যাক্রসে ড্রপ হবে, সেই ড্রপ গুলো কত হবে, সেই ড্রপ গুলো হবে আইসি ইনটু আর, আর এটা হবে আইসি ইনটু এক্সএল, দুটো ড্রপ হবে, মানে এটা জে আইসি এক্সএল। তাহলে সেটা এই টোটাল জিনিসগুলোকে নিয়ে যদি আমি একটা ফেজর ডায়াগ্রাম ড্র করি, তাহলে কি হবে, এই লোড কেটে যেতে পারে কিন্তু লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল সেটা তো আর চলে যায়নি, ভোল্টেজটা তো আছে, ওপেন সার্কিটে তো ভোল্টেজটা নষ্ট হয়ে যায় না। তাহলে এখানে ভিআর, এই ভিআরটাকে আমি রেফারেন্স ধরলাম, রেফারেন্স ফেজর। তাহলে এই ক্যাপাসিটিভ কারেন্ট যেটা আইসি, এখন তো আর আইএস বলে কিছু নেই, একটাই কারেন্ট ফ্লো করছে আইসি, সেইটাই এই লুপের মধ্যে ফ্লো করছে। তাহলে আইসিটা তো একটা ক্যাপাসিটিভ কারেন্ট, তাহলে তার সঙ্গে ভোল্টেজের কি সম্পর্ক হবে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিআর আর ক্যাপাসিটরের ভেতর দিয়ে কারেন্ট হচ্ছে আইসি। তাহলে আইসির সঙ্গে ভিআর এর কি সম্পর্ক হবে, ফেজর রিলেশনশিপ কি হবে, এটা তুমি জানো যে আইসিটা লিড করবে 90 ডিগ্রি, ক্যাপাসিটিভ কারেন্ট, তার মানে সেটাকে লিডিং হিসেবে আঁকতে হবে, তাহলে দ্যাট ইজ আইসি। এটা ছোট কারেন্ট, ম্যাগনিটিউডটা এমন কোনো বড় কিছু নয়, ছোট কারেন্ট, কিন্তু স্টিল সাম কারেন্ট ইজ প্রেজেন্ট দেয়ার। তাহলে আইসিটাকে আমি লিড করে আনলাম। এবার আইসিটা দুটো জায়গাতে ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে, এখানে একটা ঘটাচ্ছে, এখানে একটা ঘটাচ্ছে, সেটাকেও আমার আঁকতে হবে। তাহলে সেই ভোল্টেজ ড্রপগুলোকে যদি আমি ভিআর এর সঙ্গে যোগ করি, তবে আমি এই ভিএসটা পাবো। ভেক্টরিয়ালি যোগ করতে হবে, এমনি অ্যারিথমেটিক্যালি যোগ করে দিলে হবে। তাহলে ভেক্টরিয়ালি যোগ যদি করি আমি, ধরো এই যে আইসি ইনটু আর, তার মানে কি, এটা রেজিস্টিভ ড্রপ, রেজিস্টিভ ড্রপ উইল বি ইন দ্য সেম ফেজ উইথ কারেন্ট। তার মানে কারেন্টের সঙ্গে রেজিস্টিভ ড্রপটা সেম ফেজে থাকে। সেম ফেজ মানে আইদার সেটা প্যারালালি আঁকতে হবে অথবা ওর উপরেই এঁকে দিতে হবে। তাহলে আইসি যেদিকে এঁকেছো তুমি, তার সঙ্গে প্যারালালি যদি আঁকো একটা ছোট ভোল্টেজ আইসি ইনটু আর, তাহলে সেটা এরকম হবে, মানে সেম ফেজ মানে প্যারালাল। তুমি বলবে যে স্যার এইখানে কেন আঁকলেন, ভিআরটা যেখানে শেষ হলো সেইখানে কেন আঁকলেন, এঁকেছি এই কারণেই যে আমাকে তো ভিআর এর সঙ্গে এই ভোল্টেজগুলোকে ভেক্টরিয়ালি যোগ করতে হবে, যোগ করে তবে তুমি ভিএসটা পাবো। তাহলে পরপর যদি ভেক্টরগুলোকে না আঁকি তাহলে যোগ করবো কি করে, তুমি তো জানো ভেক্টর যোগের নিয়ম হচ্ছে একটা ভেক্টর যেখানে শেষ হয় সেখান থেকে আরেকটা ভেক্টর শুরু করতে হয়, করে এইভাবে আঁকতে আঁকতে যেখানে গিয়ে শেষ হবে তখন তুমি রেজাল্টটা পাবে, এটা তো জানো তুমি। এই জন্য ভিআরটা যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আমি আঁকলাম।
তাহলে আইসি আরটা এঁকে ফেলেছি, এবার আমাকে এইটা আঁকতে হবে জে আইসি এক্সেল। জে মানে তুমি জানো 90 ডিগ্রি অপারেটর, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি ল্যাগিং, মানে যেহেতু এটা ইন্ডাকটিভ তার মানে এই ভোল্টেজটা কি হবে, মানে ভোল্টেজটা লিডিং হবে কিন্তু কারেন্টটা ল্যাগ করবে। তাহলে আইসির সাপেক্ষে এই ভোল্টেজটাকে তুমি কোন দিকে আনবে, এই দিকে আনবে। তার মানে লক্ষ্য করে দেখো আইসিটা এরকম ভাবে আছে, আর এটা হচ্ছে জে আইসি এক্সেল, আর এটা হচ্ছে আইসি। তাহলে এখান থেকে এটা তো আসছে তুমি অ্যান্টি ক্লক 90 ডিগ্রি, তার মানে লিডিং। তাহলে ইন্ডাকটেন্সে কি হয়, ইন্ডাকটেন্সে ভোল্টেজটা লিড করে, কারেন্ট ল্যাগ করে। তাহলে এখানে কারেন্ট হচ্ছে আইসি, আর এটা ইন্ডাকটিভ ড্রপ। ইন্ডাকটিভ ড্রপ মানে দ্যাট ইজ ভোল্টেজ, ভোল্টেজ উইল লিড ফ্রম দ্য কারেন্ট। তাহলে দ্যাট ইজ হোয়াই উই আর ড্রয়িং ইট ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তবেই তো তুমি এই ভোল্টেজটা পাবে। তা আমি এই ভোল্টেজটা এখানেও আমি আঁকতে পারতাম, এখানে না এঁকে আমি এখানে আঁকছি, একই ব্যাপার, কারণ আমি এইগুলোকে যোগ করবো। তাহলে জে আইসি এক্সেলটা কেন এখানে আঁকলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই জায়গাটা আমি আবার পরিষ্কার করে দিচ্ছি। দেখো আইসি ইন্টু আর, এটা রেজিস্টিভ ড্রপ। রেজিস্টিভ ড্রপ মানে সেটা কারেন্টের সঙ্গে সেম ফেজে থাকবে, মানে আইসি যেভাবে আছে এটাও সেইভাবে থাকবে। আর জে আইসি এক্সেল এটা হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ। ইন্ডাকটিভ ড্রপ উইল লিড ফ্রম দ্য কারেন্ট, এটা তোমরা জানো। তাহলে লিড মানে সেটাকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকে আঁকতে হবে। অ্যান্টি ক্লকে আঁকলে তুমি এইখানেও আঁকতে পারো, অথবা এটার সঙ্গে প্যারালাল করে তুমি এখানেও আঁকতে পারো, একই ব্যাপার। তাহলে এই তিনটে ভোল্টেজকে যদি যোগ করে দাও ভেক্টরিয়ালি, তাহলে তুমি যে ভোল্টেজটা পাবে দ্যাট ইজ ভিএস, দ্য সেন্ডিং এন্ডের ভোল্টেজ। তার মানে এটাকে যেখান থেকে শুরু করেছি আর যেখানে শেষ করেছো এই দুটো পয়েন্টে যোগ করে দাও, তাহলে দ্যাট উইল বি দ্য ভিএস। তাহলে এই ভিএস থেকে যদি তুমি একটা প্রজেকশন ড্রপ করো এখানে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, যে ভিআরটা বড় না ভিএসটা বড়? অবভিয়াসলি ভিআরটাই বড় বলে মনে হচ্ছে। এটা খুব একটা মজার ঘটনা না, যে রিসিভিং এন্ডের ভোল্টেজ বেশি সেন্ডিং এন্ডের থেকে, এর কখনো হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু ছাত্রদিকে খুব স্টান্ট করে দেয়, যে কিভাবে এটা সম্ভব, যে সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজ বেশি। এবং বাস্তব ঘটনা হলো হ্যাঁ তাই হয়। তার কারণ হচ্ছে এই চার্জিং কারেন্ট, ক্যাপাসিটিভ কারেন্টের নেচারটা এমনই যে এটা কিন্তু এখানকার ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়। মানে ভোল্টেজ রেগুলেশন যদি বিচার করো তুমি, ভোল্টেজ রেগুলেশন মানে কি, সেন্ডিং এন্ডের ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ ইনটু 100%। তাহলে সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ডের ভোল্টেজের মধ্যে ডিফারেন্স করলে সেটা তো সবসময় পজিটিভ হওয়ার কথা, ভিএস মাইনাস ভিআর করলে দ্যাট উইল বি পজিটিভ। তার মানে ভোল্টেজ রেগুলেশনের ভ্যালু জেনারেলি পজিটিভ হওয়া উচিত। সেটা কোন ক্ষেত্রে, যদি লোডটা ইন্ডাকটিভ হয়, মানে নেচার টোটাল সিস্টেমটা যদি ইন্ডাকটিভ সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে রেগুলেশনের ভ্যালুটা পজিটিভ হয়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, ভিএসটা ছোট হয়ে যাচ্ছে, ভিআরটা বড় হয়ে যাচ্ছে, তাহলে রেগুলেশন কি হবে, নেগেটিভ হয়ে যাবে, কারণ সিস্টেমটা আর ইন্ডাকটিভ নেই, সিস্টেমটা প্রিডোমিনেন্টলি ক্যাপাসিটিভ হয়ে গেছে। লোড, ইন্ডাকটিভ লোড যেটা সিস্টেমে ছিল একটা বড় লোড, সেটা আউট হয়ে গেছে, সিস্টেমের একমাত্র লোড হয়ে গেছে ক্যাপাসিট্যান্স। কারণ তুমি বলবে যে স্যার লং লাইনে এটা কেন হচ্ছিল, শর্ট লাইনের ক্ষেত্রে কি ফেরান্টি ইফেক্ট দেখা যাবে না? যাবে না, এই কারণে যে সেখানে এই ক্যাপাসিটি ইফেক্টটা নেই প্রায়, যার ফলে নো লোড মানে পুরোপুরি নো লোড, সেখানে আর কোনো আইসি ফাইসি কোনো গল্প নেই, যেটুকু আছে সেটা নেগলিজিবল, ওর জন্য একটা বিরাট কোনো ভোল্টেজ ড্রপ এখানে হবে না, যার ফলে ভিএস ভিআই যে তুমি ফেজর ডায়াগ্রাম ড্র করেছো এই ব্যাপারটাই থাকবে না শর্ট লাইনে। তাহলে লং লাইনের ক্ষেত্রে একমাত্র ফেরান্টি ইফেক্ট দেখা যায়, এটা খুব মাথায় ভালো করে মনে রাখবে। এবং এই যে ভিএস আর ভিআরটা বড় হয়ে যাচ্ছে ভিএস এর থেকে, এটা ফেজর ডায়াগ্রাম থেকে পুরো স্পষ্ট। কারণ তুমি বলবে স্যার কতটা বেশি, ততটাই বেশি যতটা ড্রপ হচ্ছে, এই ইন্ডাকটিভ ড্রপটাই তো বেশি অ্যাকচুয়ালি। এই ইন্ডাকটিভ ড্রপটা যত বেশি হবে ততই দেখা যাবে যে সিস্টেমের ভিআরটা তত বেশি, জেনারেলি 5% বা এরকম হয়। টোটাল যে রেটেড ভোল্টেজ সিস্টেম ভিএস এর যে ভ্যালু, তার 5% বেশি ভোল্টেজ তুমি এখানে পাবে। এটা এমন কোনো বিশাল 50% বেড়ে গেল, 60% বেড়ে গেল, তার সামান্য ভোল্টেজই বাড়ে, কিন্তু স্টিল ইট ইজ হায়ার। এবং কতটা হায়ার, যতটা ইন্ডাকটিভ ড্রপ এখানে আছে, মানে লাইনের ইন্ডাকটেন্স যত বেশি, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যত বেশি লাইনে, ততই কিন্তু ফেরান্টি ইফেক্টের ফলে এর ভোল্টেজ ইনক্রিজটাও তত বেশি। তাহলে ফেরান্টি ইফেক্টের ফলে তুমি বলবে যে স্যার এই ইফেক্টটা কি তাহলে ভালো না খারাপ, কি হলো, এটা কি আমরা কমাতে চেষ্টা করবো না এটা রেখেই দেবো, কি হলো ব্যাপার? নিশ্চয়ই এটা খারাপ, এই কারণে যে এখানে যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, আমার যে ধরো এখানে দুটো লাইনের মধ্যে গ্যাপ বলো বা যাই বলো, যে স্পেসিং গুলো আমি রেখেছি বা ইনসুলেটার যেগুলো রাখা আছে, সেগুলো একটা পার্টিকুলার ভোল্টেজকে ধরে নিয়ে রাখা আছে, যে তার থেকে কম হতে পারে কিন্তু বেড়ে যাবে না, এইটুকু আমরা ধরে নিয়ে রেখেছি।
তাহলে এই বাড়তি ভোল্টেজটা তো তার জন্য তো আমার কোনো সেই জাতীয় কোনো প্রস্তুতি নেই সেখানে। যদিও ইনসুলেটর চেনে আমরা ইনসুলেটর বেশি দিয়ে রাখি, বা আমরা তো এই মুহূর্তে কোনো লোড লাগাচ্ছি না, যদি লোড লাগাও তুমি তাহলে সেই বাড়তি ভোল্টেজটা কনসিডার করে তোমাকে লোড কানেক্ট করতে হবে। আর লোড কানেক্ট করলে তখন তো ফেরান্টি ইফেক্ট থাকবে না, তখন অটোমেটিক্যালি ভিআরটা আবার ছোট হয়ে যাবে। সেই জন্য ফেরান্টি ইফেক্টের জন্য যে একটা বিশাল অসুবিধা হয়ে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু স্টিল ভোল্টেজটা একটু বাড়ছে, যেটা সিস্টেমের উপর একটা অ্যাডিশনাল চাপ তৈরি করতে পারে, স্ট্রেসটা একটু বাড়তে পারে, এই জায়গাগুলো হতে পারে। কিন্তু সেটা এমন কোনো বিরাট ব্যাপার না। ফেরান্টি ইফেক্টের ফলে লাইনের যে কোনো বিরাট ক্ষতি হয়ে যায় তা হয় না, কিন্তু স্টিল এটা না হওয়াটাই ভালো। যে সিস্টেমে সেন্ডিং এন্ডের ভোল্টেজ বেশি থাকবে, রিসিভিং এন্ডে কম থাকবে, এটাই তো নর্মাল প্রসেস। এই কারণে আমরা অনেক সময় ফেরান্টি ইফেক্টকে রিডিউস করতে গিয়ে আমরা এখানে একটা শান্ট রিঅ্যাক্টার লাগাই। অল্প ভ্যালুর একটা শান্ট রিঅ্যাক্টার যদি এখানে লাগানো হয়, এই জায়গাটা আমি এখন আসতে চাইছি। এটা আরো হায়ার স্টাডিতে আছে, এটা তোমরা যারা হায়ার স্টাডিতে ইন্টারেস্টেড তারা একটু পাওয়ার সিস্টেমের হায়ার বইগুলো পড়বে। যারা ভালো ছেলে হবে তাদেরকে তো একটু বেশি পড়তেই হবে। সেই জন্য আমি যতটা পড়িয়ে দিলাম তার বাইরে যদি আরো নলেজ গ্যাদার করতে চাও এই ব্যাপারে, তাহলে আমি বলবো যে ওই পোর্শনটা একটু পড়ো। শান্ট রিঅ্যাক্টার যদি তুমি এখানে একটা কানেক্ট করো, তাহলে কিন্তু এই ভোল্টেজটা কন্ট্রোল হয়ে যাবে, ফেরান্টি ইফেক্ট তখন তুমি অতটা থাকবে না। এই জায়গাটা আমি তোমাদের একটু পড়তে বলবো। অ্যাজ এ হোল ফেরান্টি ইফেক্ট সম্বন্ধে যদি পরীক্ষাতে শর্ট নোট আসে, তাহলে তোমাকে এই ছবিটা আঁকতে হবে, এই ফেজর ডায়াগ্রামটা আঁকতে হবে, একে বলতে হবে যে কিভাবে ভোল্টেজটা বাড়ছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। কিভাবে কমানো যায় না যায়, শান্ট রিঅ্যাক্টার লাগানো যাবে কি যাবে না, এই এত সব ডিটেলস বলা দরকার। তাহলে আজকের ক্লাস এটুকুই। আমরা আজকে অনেকগুলো জিনিস আলোচনা করলাম, স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট। এই তিনটে ইফেক্ট কি গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাতে ইন্টারভিউতে এগুলো কিন্তু খুব ভালো করে রেডি হয়ে যেতে হবে। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্টারভিউতে তো এগুলো ধরেই। আর একটা যেটা আমি তোমাদের বলেছিলাম এই চ্যাপ্টারে রয়েছে ট্রান্সপোজিশন, যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, এটা আমি আর পড়াতে চাইছি, আর রিপিট করতে চাইছি। সেই জায়গাটা তোমরা দেখে নিলে এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে এখনকার মতো শেষ। এরপরে আমি আবার আসবো ওই আরএলসি ডেরিভেশন, ওইগুলোতে আমি আসবো একদম সিলেবাস শেষ করার পর। তখন একটু সময় পেলে এগুলো পড়াবো, কারণ এখন এইগুলো খুব ডেপথে নেই তোমাদের সিলেবাসে। কিন্তু তোমাদের জানার জন্য আমি ওই পোর্শনগুলোতে যাবো। মানে সেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ডিজাইন অফ দ্য ট্রান্সমিশন লাইন। এর আগে তো তোমরা শিখলে মেকানিক্যাল ডিজাইন, এবার তোমাদের শিখতে হবে ইলেকট্রিক্যাল ডিজাইন। সেটা আমি লাস্টে গিয়ে পড়াবো, যে কিভাবে ইন্ডাকটেন্স ক্যালকুলেট করে, কিভাবে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া অফ দ্য লাইন। তাহলে আজকে এটুকুই থাক। কিছু কোশ্চেন যদি তোমাদের অ্যারাইজ করে বলবে। থ্যাংক ইউ।